আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ করবেন। আমাদের ইনস্ট্রাক্টর কিছু অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ জয়েন করবেন এবং হচ্ছে যে আপনাদের সাথে প্রেজেন্ট করবেন। তো স্ট্রাকচারাল ডিজাইনটা হচ্ছে সিভিল এবং আর্কিটেক্টের জন্য, সরি আর্কিটেক্ট না, সিভিলদের জন্য এবং হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনারদের জন্য। এটা একদম মাস্ট বি একটা স্কিল আর কি, এটা শিখতে হয়। এবং এই স্ট্রাকচারাল ডিজাইনের অনেক ডিপ অ্যানালাইসিস আছে, এটা আমরা জানি, ঠিক আছে। এবং এখানে একটু যদি ভুল হয়, একটু যদি গড়িমসি হয় ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এটা বিশাল একটা পার্ট আর কি, যেই মানে এমন একটা পার্ট যে এইখানে যদি একটু ভুল হয়, আর্কিটেকচারাল প্ল্যানে যদি একটু ভুল হয়, তাও হচ্ছে যে সেইটা রিকভার করা যায়, ঠিক আছে। বাট স্ট্রাকচারাল ডিজাইনটা এমন একটা পার্ট, আপনার কলাম ভাঙা যায় না, বিম ভাঙা যায় না, ঠিক আছে, ফুটিং রিপ্লেস করা যায় না, পাইল ভাঙা যায় না, এগুলো যায় না, ঠিক আছে। এবং এগুলোর হচ্ছে কোনো, যদি হচ্ছে দেখা যায় কোথাও ফাটল হয়েছে, এইটার কিন্তু সলিউশনও নেই। সো দ্যাট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু সেন্সিটিভ পার্ট, বিশেষ করে এখন বর্তমান সময়ে মানুষ, অনেক মানুষ সতর্ক হচ্ছে, ডেভেলপার্স বলেন এবং যারা হলো বিল্ডার আর কি, মানে আহ, হচ্ছে বিল্ডিং করবে আর কি, বিল্ডিংয়ের হচ্ছে প্রজেক্টটা করবে, এরকম যারা আছেন তারা কিন্তু এখন অনেক কেয়ারফুল আর কি। বিশেষ করে এই যে কয়েকদিন হচ্ছে যে একটানা ভূমিকম্প হওয়ার কারণে আরও হচ্ছে যে তারা কনসার্ন হয়ে গেছে। সো দ্যাট এই বিষয়টা হচ্ছে আমাদের খুবই নজর দিতে হবে, ঠিক আছে, অনেক নজর দেওয়া দরকার। আর হচ্ছে যে আসলে শেখার কোনো বিকল্প নেই, শেখার কোনো বিকল্প নেই। এমনি এমনি একজন হচ্ছে যে বলবে যে আমি হচ্ছে যে ইঞ্জিনিয়ার, আমি ডিজাইন করি, এটা বলার কোনো সুযোগই নাই, ঠিক আছে। এমন কাজও ইতিপূর্বে হয়েছে, কিন্তু সেটা কিন্তু কমে গেছে এখন। যে হচ্ছে যে আন্দাজে হচ্ছে একটা ডিজাইন করে দিছে, এরকম কিন্তু হয়েছে আগে, এখন কিন্তু হয় না এটা, এখন দেখা যায় না এটা। এখন হচ্ছে আপনার অথেন্টিক থাকতে হবে, অথরিটি থাকতে হবে, ঠিক আছে। আপনি ডিজাইন করছেন, তার আপনার ইয়ে থাকতে হবে, আপনি কে ডিজাইন করছে তার ইয়ে দেখা হয় আর কি, আইডেন্টিটি দেখা হয়, কে ডিজাইন করছে এটা আইডেন্টিটি দেখা হয়, কেমন সে, কি কত বছরের এক্সপিরিয়েন্স এবং সে কতটা জানে এবং কতটা এক্সপার্ট, এটা কিন্তু আইডেন্টিটি দেখা হয় এটা। সো দ্যাট এখন কিন্তু হচ্ছে যে ডিজাইনের এই যে আইডেন্টিটি, এটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন আস্তে আস্তে, ঠিক আছে, আইডেন্টিটিটা বাড়তেছে। সো দ্যাট আমাদের এই স্কিলটা কিন্তু এখন খুবই দরকারি একটা, বাস্তব সিচুয়েশনে খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটা স্কিল, স্ট্রাকচারাল ডিজাইনের অ্যানালাইসিস প্লাস হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন করা, ঠিক আছে। এখন দেখবেন যে ক্লায়েন্টের পরিমাণ বাড়বে, ক্লায়েন্টের হচ্ছে যে ডিজাইনের কনসার্ন বাড়বে, ঠিক আছে। এবং হচ্ছে যে যে বিভিন্ন কোম্পানি বেসেও যারা রিয়েল এস্টেট ডেভেলপার্স আছে, তারাও কিন্তু হচ্ছে দক্ষ, একদম স্কিলেড পার্সন তারা চাইবে, তারা কিন্তু স্কিলেড পার্সনের দিকে এখন খেয়াল করবে, ঠিক আছে। তারাও রিস্ক নিবে না, হ্যাঁ, এবং বিভিন্ন বিষয়ে আপনাকে জাস্টিফাই, মানে কি বলে হচ্ছে এটাকে যাচাই করে নিবে, ঠিক আছে, যাচাই করে নিবে যে হ্যাঁ আপনি আসলেই কতটা এক্সপার্ট আর কি, হ্যাঁ, কতটা হচ্ছে আপনি কেয়ারফুলি আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। সো দ্যাট এখানে আমাদের কনফিডেন্স দরকার, কনফিডেন্সটা বাড়াইতে হবে, প্রফেশনালিজম হইতে হবে, ঠিক আছে। এই স্ট্রাকচারাল ডিজাইনটা এমন একটা পার্ট যে এইখানে যে কাজ করে ওনার উপর ডিফেন্স করা হয়, ওনার উপর ডিফেন্স করা হয়। মুস্তাফিজুর ভাই আসছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো
আপনি একটু যদি শেয়ার করেন, তবে তার আগে আমি আপনাকে একটু ব্রিফ করে দিচ্ছি। মুস্তাফিজুর ভাই উনি হচ্ছে অলরেডি ৩টা প্ল্যাটফর্মে উনি কাজ করতেছেন। অনেকের সাথে হয়তো উনি পরিচয় হয়েছেন। ৩টা প্ল্যাটফর্মে, একটা হচ্ছে ঢাকাতে, খুলনাতে, আর একটা কোথায় উনি বলবে এটা ইনশাল্লাহ। আর হচ্ছে উনি হচ্ছে বিএসসি ইন সিভিল এবং হচ্ছে এমএসসি ইন স্ট্রাকচার, স্ট্রাকচার থেকে এমএসসি করতেছে। আর হচ্ছে যে উনি অনেক ভ্যালুয়েট পার্সনদের সাথে উনি কাজ করতেছে অলরেডি, বসুনিয়া স্যারের সাথেও উনি কাজ করতেছে। সো দ্যাট উনি বাস্তবে আসলে ওনাকে যে আমরা পাইছি আর কি, মানে এটা বলতে হবে আর কি, এখানে স্বীকার করতে হবে। সবাই হচ্ছে এই যে এই রিলেটেড কাজে, শেখানোর রিলেটেড কাজে আসলে সবাই শিখাইতে চায় না। যারা শিখাইতে চায়, যাদের হচ্ছে যে আমরা নর্মালি পাই, তারা হচ্ছে যে এতটা কাজ করেনি, কিন্তু উনি হচ্ছে যে এত কাজের মধ্যে থেকেও উনি আমাদের এই যে শেখানোর প্ল্যাটফর্মে টাইম দিতেছে। এটা আসলে আমাদের জন্য, বিশেষ করে আমরা ওনাকে নক দেওয়াতে উনি যে হচ্ছে এগ্রি হয়েছে, এই জন্য আসলে এটাকে আমি কি বলবো যে কৃতজ্ঞই বলি আর কি ওনার। কারণ উনি বাস্তব ফিল্ডে কাজ করতেছে, অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছে। স্ট্রাকচারাল অনেক কনফ্লিক্ট আছে, কিন্তু এই কনফ্লিক্টগুলো হচ্ছে তারাই বলতে পারবে যারা অলরেডি কাজ করে বড় বড় প্রজেক্ট নিয়ে। সো দ্যাট উনি ওনার এক্সপিরিয়েন্স থেকে কোনো কিছু জিজ্ঞেস করলে ওনার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু একদম স্মুথলি অ্যান্সার করতে পারবে। আর যারা হচ্ছে যে শুধু শেখায়, শেখানো আছে, এরকম ইনস্ট্রাক্টর আছে না, অনেক আছে। আপনারা মানে একটু ডানে বামে তাকালেই দেখবেন যে হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে যারা কাজ শিখাইতেছে, কোনো কোর্সিং সেন্টার টেন্ডার, তারা যারা শিখায় আর কি, দেখবেন যে ওরা শুধু শিখাইতেছে, কিন্তু কোনো বাস্তবে ওনারা কাজ করার এক্সপিরিয়েন্স ওনাদের অতটা নেই। হয়তো দুই একটা থাকতে পারে, একেবারে শূন্য তো কেউ থাকে না, কিছু না কিছু কাজ করে। আর উনি হচ্ছে যে ওনার মেইন কাজই হচ্ছে, মেইন প্রফেশনই এটা। সো দ্যাট ওখান থেকে ওনাকে বের করে নিয়ে আসছি। তো ইনশাল্লাহ যদি হচ্ছে আপনারা ওনার সাথে ইন্টারফেয়ার হয়, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা পাইতেছেন বা কতটা পেতে পারেন, এটা বুঝতে পারবেন তখন। তো ঠিক আছে ব্রাদার, মুস্তাফিজুর ভাই, আপনি একটু কাইন্ডলি আপনার এটা শুরু যদি করতেন ভালো হতো আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আমাকে একটু ওই স্ক্রিনশটটা দিয়েন, আমি আর কি কোর্স আলোচনা করি। স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিচ্ছি। এটা স্ক্রিন শেয়ার মনে হয় আপনি ইয়ে করেন, আপনার হচ্ছে যে সুইচ করেন স্ক্রিন শেয়ারে, আসে কিনা দেখেন, আসার কথা। আচ্ছা হ্যাঁ আসছে। আসছে না? আপনার ওখানেই তো আছে। হ্যাঁ দেখা যাচ্ছে নাকি এখন? হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। ওকে। বিসমিল্লাহির এটা রহমানির রহিম। জুম করা যায় না ব্রাদার? এই এটা এটা দেখা যাচ্ছে না? আর একটু জুম করে নিলে মনে হয় ভালো হবে আর কি। আর হ্যাঁ, ঠিক আছে? এখন ঠিক আছে। ওকে ঠিক আছে। একটু 1 মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করতেছি। এই যে আপনারা হচ্ছে যাদের স্কিন ছোট লাগতেছে, তারা হচ্ছে দুইটা কাজ করবেন। একটা হলো এই যে অ্যাডজাস্ট ভিউয়ে যে স্পটলাইট করে দিবেন। আর একটা হচ্ছে এই যে আপনার 3 ডটস দেখতেছেন না, এখান থেকে কিন্তু আমি যাচ্ছি। আর একটা হচ্ছে ফুল স্ক্রিন করে দিবেন। ঠিক আছে, এই ফুল স্ক্রিন করে দিবেন। তো আমার এখানে দরকার হবে না ফুল স্ক্রিনটা, আপনাদের ওখানে দরকার হবে। ঠিক আছে, এটা করে দিলে আপনাদের হচ্ছে স্ক্রিনটা আরও ভালোভাবে দেখতে পারবেন। ঠিক আছে, জি। আমি শুরু করি নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কিছু আর কি কোর্সের উপর কিছু কথা বলবো। আপনারা আমার সম্ভবত পরিচয়টা পেয়েছেন। আমি আর কি এখন প্রফেশনাল ভাবে কাজ করতেছি স্টুডিও ঢাকা লিমিটেড, জেস আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং। রাজবাড়িতে একটা ফার্ম আছে, খুলনায় আর কি কিছু কাজ করি। যশোরে কিছু কাজ করছি, সেটা হচ্ছে ইবনে সিনার হসপিটাল বিল্ডিংটা আমাদের দিয়ে করা হয়েছে। এই আর কি কিছু আর কাজ করছি, বড় ছোট যাক, দোয়া করবেন। এখন আমাদের যে কোর্সটা, সে কোর্স কন্টেন্টটা যদি আমরা একটু দেখি, আমাদের কোর্স কন্টেন্টটা মূলত হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন এন্ড আরসিসি বিল্ডিং, যেটা আর কি সেটা।
সাথে আমরা কিছু ফাউন্ডেশন দেখবো আর এক্সেল শিটও দেখবো। আসলে এই এক্সেল শিটটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো আর কি, যারা কোর্স ইনভলভ থাকবেন, যারা আর কি আমি যতটুকু করছি স্যারদের সাথে কাজ করছি বা যতটুকু সংগ্রহ করছি, যতটুকু আমি আপনাদের শিখছি আপনাদের কাছে সবই শেয়ার করব। দেন সফটওয়্যার কিভাবে কাজ করে, কোথা থেকে সফটওয়্যার মানে কোথায় যায়, দেন তারপর হচ্ছে আপনি যদি সফটওয়্যারে ভুল ইনফরমেশন দেন তাহলে সে ঠিকভাবেই ভুল ইনফরমেশনগুলো রেজাল্টই দেবে, এই আর কি। তারপর আসলে আমরা কোন ধরনের সফটওয়্যারটা ইউজ করব, আসলে আমাদের যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে ইট্যাপস এর সফটওয়্যার, ইট্যাপস সফটওয়্যার ইউজ করবো, ঠিক আছে। ইট্যাপস মানে হচ্ছে আপনার বিল্ডিং ডিজাইন করার যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা, বিল্ডিং ডিজাইন করার অনেক ধরনের সফটওয়্যার আছে, ইট্যাপস আছে, স্টার্ট প্রো আছে, তারপর হচ্ছে আরো অনেক ধরনের আছে, বাট আমার মূলত হচ্ছে ইট্যাপসটা ইউজার ফ্রেন্ডলি, ইট্যাপসটা আমরা আর কি প্রফেশনাল কাজে আমরা ইউজ করি, অনেকে অনেকে আবার স্টার্ট প্রো ইউজ করে, এই আর কি। যাই হোক, তো এখন আপনাদের কোর্সের মধ্যে এই ক্লাস থাকবে মোটামুটি অনেকগুলোই ক্লাস থাকবে যতটা আর কি আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এখন আমাদের কোর্স শুরু করার আগে আপনাদেরকে কিছু কোশ্চেন করি যে আপনারা কারা কারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে চান সেটা একটু যদি বলেন। সবাই তো আশা করি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হতে চান এখানে যারা জয়েন করছেন, তাই না? হ্যালো, এখানে টোটাল আপনারা 18 জন। জি অবশ্যই, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। তো কেউ কে কে প্রফেশনাল কাজের সাথে এখন এই মুহূর্তে জড়িত আছেন? এখন আপাতত নাই, তবে কাজ শিখি ইনশাল্লাহ। স্টুডেন্ট আছেন অনেকে এখানে, স্টুডেন্ট কারা আছেন? জি স্টুডেন্ট আছে। যারা স্টুডেন্ট আছেন তারা অনেক অনেক ক্ষেত্রে মানে বুঝতে পারবেন যে আসলে আমাদের থিওরিটিক্যালের সাথে স্ট্রাকচারে কতটা মিল, বুঝছেন? যাই হোক, এটাই আর কি। তো আমাদের হচ্ছে মূল যে কোর্স কন্টেন্ট সেটা আপনি আপনাদের একটু এক নজরে একটু দেখাই, ঠিক আছে? এক নজরে একটু দেখাই। সেটা হচ্ছে আমাদের প্রথমত যে একটা হচ্ছে প্রজেক্ট ইনপুট থাকবে, ফাইল হ্যান্ডলিং কিভাবে করতে হয় সেটা, অটোক্যাডে একটা ফাইল দেবো। সয়েল রিপোর্ট, আসলে এটা সয়েল রিপোর্ট হয় না, এটা হচ্ছে সাব সয়েল ইনভেস্টিগেশন হয়, বুঝতে পারছেন? এখানে আমরা সবসময় একটা ভুল করি যে সাব সয়েল ইনভেস্টিগেশনের যে সয়েল রিপোর্ট বলি, তারপর অথবা জিও টেকনিক্যাল সাব সয়েল ইনভেস্টিগেশন। তারপরে একটা ইটাপস ফাইলে কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়, তারপরে প্ল্যান আন্ডারস্ট্যান্ডিং এন্ড মডেলিং স্ট্র্যাটেজি। এখন প্ল্যান, আমি এই পয়েন্টটা একটু আসি, হ্যাঁ। প্ল্যান আন্ডারস্ট্যান্ডিং এন্ড মডেলিং স্ট্র্যাটেজি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা আসলে কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, আমরা যদি প্ল্যানটা বুঝতে না পারি তাহলে অ্যাকুরেট ভাবে আমরা মডেল করতে পারবো না, আবার কি মডেলের যে স্টেপ সেই স্টেপগুলো আমরা কি করতে পারবো না, বলেন তো? সেই স্টেপগুলো আমরা ধরতে পারবো না। এখন আমি আপনাদেরকে যদি একটা প্ল্যান দেখাই, ধরেন এই একটা প্ল্যান, এটা হচ্ছে ঢাকার একটা প্ল্যান। তো এই প্ল্যানটা হচ্ছে আমাদের কাজ না, প্ল্যানটার কাজ হচ্ছে কাদের কাজ বলেন তো? প্ল্যানটার কাজ হচ্ছে কি আর্কিটেক্টের কাজ। এখন এই আর্কিটেক্ট আমাদের একটা প্ল্যান দিবে, প্ল্যান দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে এই ধরনের একটা প্ল্যান দিল আর্কিটেক্ট, তারপর আমাদের প্ল্যানটা খুব ভালোভাবে রিড করতে হবে। যারা আর কি প্রফেশনাল কাজ করে তারা কিন্তু প্ল্যানটা অনেক রিড করে, রিড করার পরে এর লেআউট, এর সেকশন, এর এলিভেশন, এর স্ল্যাব আউটলাইন এমন হতে পারে, এমনগুলো আমাদের রিড করতে হবে, দেখতে হবে যে আসলে টিপিক্যাল ফ্লোর কিনা নাকি টিপিক্যাল ফ্লোর না। আসলে প্রত্যেকটা ফ্লোরেরই এরকম একটা সেকশন থাকবে বা এরকম একটা প্ল্যান থাকবে। প্ল্যান দেখে দেখে আমাদের ইনপুট করতে হবে কোথায়, এই ট্যাবসে, বুঝতে পারছেন? এই ট্যাবসে আমাদের প্ল্যানটা ড্র করতে হবে। ড্র করার পরে আমাদের বিভিন্ন ধরনের লোড কম্বিনেশন আছে, দেন আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পেজ সেটআপ আছে, তারপর হচ্ছে আমাদের পেজ সেটআপের পরে আমাদের লোড কম্বিনেশন আছে, এইগুলো নিয়ে কাজ করতে হবে। এই মোটামুটি এই যে প্ল্যান আন্ডারস্ট্যান্ডিং আর মডেলিং এর একটা মানে আর কি কথাবার্তা। তারপরে কি এই যে প্রজেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে করতে হবে, গ্রিড আমরা যখন লেআউট দিই তখন আমাদের মূল কাজটা কিন্তু গ্রিডের সাথে থাকে, ঠিক না? আমাদের মূল কাজটা গ্রিডের সাথে থাকে। এখন আপনারা এখানে যারা আছেন তারা একটা কথা বলেন তো, স্ট্রাকচারাল অ্যানালাইসিস মূলত আসলে কি জিনিসটা? কি একটা এক ধরনের একটা সাপোজ একটা বিল্ডিং, আমি বিল্ডিং স্ট্রাকচারের কথাই বলি, আমি কিন্তু হচ্ছে ব্রিজের কথা বলতেছি না, হ্যাঁ। বিল্ডিং এর কথা বলি, বিল্ডিং এর মূলত কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে। এটা হচ্ছে সুপার স্ট্রাকচার, এটা হচ্ছে সাব স্ট্রাকচার, তাই না? জি। এখন আমরা সাব স্ট্রাকচার আর সুপার স্ট্রাকচার কি দুইটাই ডিজাইন করব। এখন আমাকে একটা কথা বলেন, অ্যানালাইসিস আগে নাকি ডিজাইন আগে? অ্যানালাইসিস আগে। অ্যানালাইসিস আগে দেন ডিজাইন। তারপরে কি অ্যানালাইসিস করার পরে ডিজাইন, তারপরে কি?
দেন হচ্ছে এটা আমরা ডিজাইন করার পর ড্রয়িং হবে। ড্রয়িং করি আমরা, অর্থাৎ হ্যাঁ, যেটা আমরা কি যেটা আমরা বলি আছে ড্রাফটিং, তাই না? যেটা আমরা বলি ড্রাফটিং, এই যে এটা আছে ড্রাফটিং বলে, ঠিক না? আমাদের ফাইনাল আউটপুট কিন্তু এইটা, ঠিক না? জি আমাদের সাইটে যেগুলো যায় সেগুলো ফাইনাল আউটপুট হচ্ছে এটা। এখন এইটা হচ্ছে আমাদের কি, এই যে এখন সুপার স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের কি করি, আমাদের বিম কলাম ডিজাইন করি, কিন্তু আমাদের এখানে গতানুগতিকভাবে সবাই বিম কলামে ডিজাইন করি, কিন্তু এখানে যে একটা ডিজাইনের জন্য আমাদের যে স্ল্যাব ডিজাইন করা যায় সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে? তারপর এখান থেকে আমরা ডিটেইলিং লোন করতে পারি। তারপর সাপোজ আমি যদি একটা আপনাদেরকে ডিটেইলিং দেখাই, এটা এরকম থাক, এরকম রান হতে থাকুক, তারপর আমি একটু আলোচনা করে আসি একটু। তারপরে আছে আমাদের কি ম্যাটেরিয়ালস প্রপার্টি সম্বন্ধে কিন্তু কি আমরা অনেক ডিটেলস জানতে পারি। দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালস কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ আপনি দেখা যাচ্ছে ইউনিট ওয়েট 120 পাউন্ড পার ফিট কিউ অথবা 130 পাউন্ড পার ফিট কিউ ধরতেছেন, সেটা হচ্ছে কিন্তু এক প্রকার হবে। তারপর আবার 150 ধরতেছেন, সেটা কিন্তু আরেক রকম হয়ে যাবে, ঠিক আছে? দুইটা ইউনিট ওয়েট, দুইটা ম্যাটেরিয়ালসও দুই রকম, দুইটার জি বড় জি সেটাও কিন্তু আলাদা, দুইটার কি মোমেন্ট অফ ইনার্শিয়া সেটাও কিন্তু আলাদা। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই ছোট ছোট জিনিসের কারণে কিন্তু স্ট্রাকচার কিন্তু অনেক কিছু ঝামেলা করে এই ছোট ছোট জিনিসের জন্য। তারপরে কিভাবে ইউনিট সেটআপ করতে হবে, প্রজেক্ট সেটআপ করতে হবে কিভাবে, এগুলো সবই আপনারা কোর্সে পাবেন। তারপরে স্ট্রাকচারাল মেম্বার কি, স্ট্রাকচারাল মেম্বার আছে কি বিম কলাম, ঠিক না? বিম কলাম হচ্ছে মূল স্ট্রাকচার, হচ্ছে বিম কলাম আর ফাউন্ডেশন। স্ল্যাবটা হচ্ছে মূল স্ট্রাকচারের মধ্যে পড়ে না, কিন্তু এই স্ল্যাবটা না হলে আবার স্ট্রাকচার অ্যানালাইসিস করা যায় না। তারপর এখন ফ্রেম আর শেল স্টিফনেস মডিফায়ার কি বলেন তো কেউ, যারা পড়াশোনা করছেন স্টিফনেস মডিফায়ার কি এটা আসলে জানা উচিত। স্টিফনেস মডিফায়ার বা প্রপার্টি মডিফায়ার, এই জিনিসটা দুইটা কি বলেন তো? কখন স্টিফনেস মডিফায়ার ইউজ করা হয় আর কখন প্রপার্টি মডিফায়ার ইউজ করা হয়, দুইটা কিন্তু এক জিনিস, কিন্তু দুইটার নাম আলাদা কেন, কে বলতে পারবেন? এটা নিয়ে আইডিয়া নেই তেমন। আরেকবার বলেন ভাই একটু। স্টিফনেস মডিফায়ার আর প্রপার্টি মডিফায়ার দুইটা দুই রকম কথা, কিন্তু কাজ এক, তাইলে দুইটা দুই রকম কেন কথা হচ্ছে বলেন? স্টিফনেস মডিফায়ারটা হয়তো আপনার কলামের ক্ষেত্রে মনে করেন ইউজ করতে পারে, আর প্রপার্টিটা হয়তো বাকিগুলোর ক্ষেত্রে। স্টিফনেস মডিফায়ারটা হচ্ছে আমাদের স্ল্যাবের ক্ষেত্রে ইউজ করা হয়, আর প্রপার্টি মডিফায়ারটা হচ্ছে আমাদের বিম কলামের ক্ষেত্রে ইউজ করা হয়। যেমন আমরা কলামের ক্ষেত্রে টাই আর বিমের ক্ষেত্রে কি বলি স্টিরাপ, এমন একটা কথা আছে না আমাদের? হ্যাঁ জি, ওই রকম সিস্টেম ঠিক কিছুটা। এখন দেখেন ডায়াফ্রাম, এই ডায়াফ্রাম জিনিসটা কি কে বলতে পারবেন? আমার একটা মাস্টার্স একটা কোশ্চেন ধরছিল, হোয়াট ইজ ডায়াফ্রাম। ডায়াফ্রাম যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু আপনি যদি আলটিমেটলি এই যে ফাংশনাল যে আমাদের যে আমাদের যে স্ট্রাকচারাল যে সফটওয়্যারগুলো আছে, যদি ডায়াফ্রাম অ্যাসাইন না করেন তাহলে আপনি উইন্ডলোড অ্যাসাইন করে কোনো লাভ হয় না, বুঝতে পারছেন? ডায়াফ্রামটা হচ্ছে একটা লোডকে পাস করে, সেন্টার দিয়ে পাস করে। এখন ডায়াফ্রাম কয় প্রকার সেটা কি আমরা জানি? ডায়াফ্রাম হচ্ছে মূলত দুই প্রকার, এটা সেমি রিজিড ডায়াফ্রাম, এটা হচ্ছে রিজিড ডায়াফ্রাম, ঠিক আছে? রিজিড আর সেমি রিজিড, ক্লিয়ার? এগুলো মনে রাখবেন, ছোট ছোট জিনিসগুলো মনে রাখতে হয়, ভাইভাতে ধরে, জবের ক্ষেত্রে ধরে। তো এখন তারপর হচ্ছে কি, তারপরে লোড, এই যে আমাদের মূল কাজ তো এই যে ক্লাস 5 লোড প্যাটার্ন, লোড কেস, এটা হচ্ছে ডেড লোড, লাইভ লোড, তারপরে যে উইন্ড লোড, এই যে আমাদের 5 6 7 এটা হচ্ছে মূলত স্ট্রাকচারের কোর, এটা হচ্ছে মূলত স্ট্রাকচারের কি কোর। আমি যদি আপনাদের একটু দেখাই, সাপোজ আমি ইটাপস থেকে দেখাই, দেখেন এখানে একটা কি আছে, লোড কম্বিনেশন আছে, লোড প্যাটার্ন আছে, মার্স সোর্স আছে, পি ডেল্টা আছে। লোড প্যাটার্নটা কি? লোড হচ্ছে প্যাটার্ন, মানে লোডের যে নাম, সে নামটা কেমন হবে। লোড কম্বিনেশনটা হচ্ছে কি, এই যে বিএনবিসি যে লোড কম্বিনেশন গুলো আছে, ঠিক আছে, সেই লোড কম্বিনেশন আমরা এখান থেকে আমাদের ইনপুট করতে হবে। এখন লোড কম্বিনেশন কোথায় পাবো? লোড কম্বিনেশন পাবো আমরা বিএনবিসি তে। এখন বিএমসি তে কি সব জায়গায় পাবো? সব জায়গায় পাবো না। বিএনবিসি তে পাইতে গেলে আমাদের কোথায় যাইতে হবে? স্ট্রাকচারাল ডিজাইনে যাইতে হবে। এখন স্ট্রাকচারাল ডিজাইনে হিউজ বড় একটা চ্যাপ্টার। এখন স্ট্রাকচারাল ডিজাইনে হিউজ বড় যদি একটা চ্যাপ্টার হয়, তাহলে আমাদের থেকে সব পড়া পসিবল না, ঠিক না? সব পড়তে গেলে তার পিএইচডি থিসিস এর উপরেই করতে হবে সবকিছু, আর সেটা আসলে ওইভাবে পসিবল হয়ে উঠবেও না, কারণ আপনি অ্যাকুরেট রেজাল্ট পাবেন না সবকিছুতে। এ দেখেন এখন আমাদের লোড কম্বিনেশন কয় ধরনের আছে? দুই ধরনের আছে, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা আছে কি বলেন তো, কয় মেথড কত প্রকার? ইউএসডি। এখন আমরা কোথায় কখন কোনটা ইউজ করব? দেখেন এখানে মাত্র লোড কম্বিনেশন আছে 7টা, দেখেন, আর এখানে লোড কম্বিনেশন আছে মাত্র কয়টা? 8টা। তার মানে কোথায় কোন লোডটা ইউজ, মানে কোন লোডটা আমরা কোন কেসের জন্য ইউজ করব। এখন এইটা আমরা 7টা লোডটারে আমরা কিভাবে এই এতগুলো লোড কম্বিনেশনে ভাঙতে পারবো?
অনেক লোড কম্বিনেশন, কিন্তু এই সবকটা লোড কম্বিনেশন বিএনবিসি থেকে আসছে, সেটা আমাদের দেখতে হবে। লোড কম্বিনেশন দেখার পরে আমাদের কোথায় যেতে হবে, লোডটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা, ঠিক আছে, লোডটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। এখন দেখেন আমি এখানে একটা, আচ্ছা আমি একটা, তারপরে আমি একটা ইসে আসি, তারপরে আপনি হ্যাঁ এই যে লোড কম্বিনেশন, এখান থেকে আসার পরে আমাদের কিছু কি আছে বলেন তো, জোন আছে, জোন কোফিসিয়েন্ট আছে, যে কোন জোনে কোন ইগলন পড়বে, এটা কোথায় আসবে, সেটা হচ্ছে আতকাক লোডের ক্ষেত্রে আসবে। আমি স্লাইডটা কি হারাই ফেলছি না, এই যে এখানে। তারপরে কোথায় আসবে, উইন্ড লোড। এখন উইন্ড লোডটা সব জায়গায় সব রকম সেম হবে না, আমরা তো সবাই জানি চট্টগ্রামের উইন্ড স্পিড আলাদা, ঢাকার উইন্ড স্পিড আলাদা, ঢাকার মাটি আলাদা, ঢাকার সবকিছুই আলাদা, সব জায়গায় সব। একটা কথা বলি আপনাদের, একই বিল্ডিং, এই যে বিল্ডিংটা ধরেন সাপোজ আমি একটা বিল্ডিং নিলাম, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা সেম, কোনো কিছু চেঞ্জ নাই, কোনো আর্কিটেক্ট চেঞ্জ নাই, কোনো কিছুই চেঞ্জ নাই, শুধু লোকেশন চেঞ্জ। তাহলে লোকেশন চেঞ্জ যদি হয় তাহলে আপনাদের কি কি চেঞ্জ হতে পারে আমাকে একটু বলেন তো। ধরেন এই বিল্ডিংটা একটা ঢাকা হবে একটা, আর একটা হবে চট্টগ্রাম অথবা সিলেট, কি কি চেঞ্জ হতে পারে? প্রথমে আপনার জিওটেকনিক্যাল এটা চেঞ্জ হবে, মনে করেন গুড অ্যানসার। ঢাকাতে হয় জোন চেঞ্জ হবে, জোন কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে, উইন্ড স্পিড চেঞ্জ হবে। এই তো, তার মানে আমাদের পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হচ্ছে না? জি হ্যাঁ, তাহলে আমাদের পুরো স্ট্রাকচার আমাদের কি চেঞ্জ হবে। তো এই যে কথাবার্তা, এগুলো কিন্তু খুব ভালো কথাবার্তা, মানে না জানলে অনেকে হচ্ছে আপনার কোনো অ্যান্সার দিতে পারবে না, যারা আর কি ক্লায়েন্ট না, যারা কি ইঞ্জিনিয়ার তারা না, যারা আছে ক্লায়েন্ট, মানে যারা আর কি বুঝবে না, বুঝতে পারছেন? অনেকে বলে না যে আপনার, আমার এই বাড়ি এত লাখ লাখ টাকা দিয়ে করেছে, আপনার এত টাকা লাগতেছে কেন এক জায়গায় এসে, অনেকে বলে না, সম্মুখীন হবেন আপনারা যখন প্রফেশনাল কাজ করবেন, তখন সম্মুখীন হবেন। তারপরে হচ্ছে যে লোড, উইন্ড লোড ক্যালকুলেশন। এখন উইন্ড লোডের কিন্তু অনেক বড় একটা ধাক্কা আছে বিল্ডিং এ, কখন উইন্ড লোড ইউজ করব কখন করব না। আচ্ছা একটা কথা বলেন তো, উইন্ড লোডটা আমরা করি এখন বুর্জ আল খলিফা, এত অনেক বড় একটা জায়গা, মানে অনেক বড় একটা স্ট্রাকচার, তো ওইখানে উইন্ড লোড কিভাবে কনসিডার করা হয়েছিল, মানে কোন মেথডে কনসিডার করা হয়েছিল? উইন্ড লোডের মেথড কিন্তু অনেকগুলা। উইন্ড লোডের মেথড কয়টা বলেন তো? উইন্ড লোড মেথড কয়টা পারবেন কে বলতে? এটা নিয়ে আইডিয়া নেই। কেউ পারবেন না? যদি কেউ পারেন তাহলে আমি তারে ফ্রি পড়াবো এখন। চারটা মনে হয় বলে হ্যাঁ, কনফিউজ হলে হবে না ভাই, বলেন। আচ্ছা যাক, উইন্ডোডের মেথড হচ্ছে যেগুলো আছে সেগুলো আমরা সবগুলো ইউজ করব না, আমরা শুধুমাত্র একটা হচ্ছে সিম্পলিফাই মেথড, একটা হচ্ছে কি উইন্ড টানেল মেথড। আচ্ছা আমি যে কথাটা বলি, হ্যাঁ উইন্ড টানেল মেথডটা হচ্ছে আপনার টানেল প্রসিডিউর, মানে আমরা যেটা আর কি এই যে বুর্জ আল খলিফার মতন যে বিল্ডিং গুলো আছে ওই ধরনের মেথড আমরা ইউজ করব, কিন্তু আমাদের দেশে এটা পসিবল হয় না, কারণ আমাদের দেশে ল্যাব নাই। হ্যাঁ, আর এটা অনেক বড় একটা আপনার কি বলে এক্সপেরিমেন্ট, যেটা আর কি আমাদের দেশে বুয়েটেও নাই। এই ধরনের কাজ আমাদের দেশে করা হয় না, যদি করা হয় তাহলে এটা বাইরের থেকে করা হয়, এই কারণে এটা আমাদের দেশে করা হয় না। বলেন তো বাংলাদেশের জোন কয়টা বলেন? চারটা। হ্যাঁ চারটা, রাইট। এই দেখেন এইখানে কিন্তু উইন্ডের অনেক বড়, আমি কিন্তু এতক্ষণ তো উইন্ডের পরে আছে দেখেন। তো এইগুলো সব ইউজ করা যাবে না, ঠিক আছে? সব ইউজ করতে গেলে আপনাদের অনেক ল্যাব লাগবে, যেটা আমাদের অনেক ল্যাব, আমরা এখান থেকে ল্যাব করতে পারবো না, পারবো বলেন? পারবো না কিন্তু। তো আমরা প্রফেশনালি যে কাজগুলো করবো সেই এখান থেকে নিয়ে কাজ করবো। তারপরে একটা জিনিস আছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং জিনিসটা কি বলেন তো? ক্ল্যাডিং জিনিসটা কি? হোয়াট ইজ ক্ল্যাডিং? ক্ল্যাডিংটা হচ্ছে দেখেন, আমরা যখন ইন্টেরিয়রে কাজ করি আমরা কিন্তু লোড দিই, কিন্তু আমরা কিন্তু অনেকটা আমি ইন্টেরিয়র যখন কাজ করি তখন কিন্তু এই লোডটা দিই না, যেরকম কাঠের লোড, তারপর আরো অনেক কিছু লোড আছে যেগুলো গায়ে লাগানো থাকে। টাইলস কিন্তু অনেক টাইমে আমরা কি অলে ইউজ করি না, অনেক ক্ষেত্রে আমরা কি সেই লোডটা দিই না কিন্তু। তো অনেক ক্ষেত্রে এগুলো কনসিডার করতে হয়, অনেক ক্ষেত্রে করতে হয় না। এর একটা কাজ বাস আমরা আপনাদের দেখাবো। তারপরে আরেকটা কি আছে, উইন্ড, তারপরে হচ্ছে আপনার আর্থকোয়াক আর স্ট্রাইকস। এইটা হচ্ছে আমাদের অনেক টাইম লাগবে, অনেক টাইম বলতে এইটার উপর অনেক বিস্তারিত কথাবার্তা হবে। তারপরে হবে কি স্পেশাল লোড এন্ড লোড কম্বিনেশন। কখন স্পেশাল লোড হবে? দেখেন আপনি যখন সুইমিং পুল দেবেন, ঠিক আছে, যখন সুইমিং পুল দেবেন তখন কিন্তু একটা লোড আছে, সেই লোডটা কিন্তু স্পেশাল লোড, যেটা আপনার ওয়াটারের লোড হিসেবে কাউন্ট করা হবে না, কারণ ওয়াটারের লোড হচ্ছে আমাদের কি ট্রায়াঙ্গেল আকৃতির হয়ে থাকে, কিন্তু সুইমিং পুলে কিন্তু ট্রায়াঙ্গেল আকৃতি হবে না। সুইমিং পুলের কিন্তু পানি কিন্তু সবসময় একই জায়গায় মোটামুটি একই রকমই থাকবে। কিন্তু ওভার ওয়াটার ট্যাঙ্কের কি, ওভার ওয়াটার ট্যাঙ্কের
পানি কিন্তু চেঞ্জেবল হবে আবার, ঠিক আছে? এখন এই লোড কম্বিনেশন আমরা কোথা থেকে নেব? বিএনবিসি থেকে নিব। ক্লিয়ার? আরেকটা জিনিস মিস করছি, মার্স সোর্স কি বলেন তো? এই মার্স সোর্সটা কি সেটা কি বলেন? মার্স সোর্স বলে আপনার বিএনবিসি তে কোথাও কোনো কিছু নাই। মার্স সোর্স বলে কোনো কথা নাই, কথা হচ্ছে সেসমিক ওয়েট, ঠিক আছে? আমি যখন পড়াবো তখন দেখবেন মার্স সোর্স বলে কোনো কথা নাই, আমার ভুল লিখছে এটা। এখন দেন হচ্ছে কি, কোথায় আছে মেশিং? মেশ জিনিসটা কি বলেন তো? মেশ মানে কি? জালি জালি জানি হ্যাঁ, চাল। তো এই মেশ কেন করা হয় কে বলতে পারবেন? পয়েন্ট গুলো আমাদের নোডগুলো যাতে প্রত্যেকটা সব সমানভাবে ডিস্ট্রিবিউট হয় এই কারণে। হ্যাঁ, আমরা যখন কাজ করি, যখন আমরা বিল্ডিং এর ডিজাইন না, আমরা যখন ম্যানুয়াল ক্যালকুলেশন করি, আমরা যখন পড়াশোনা করে আসছি, তখন কিন্তু দেখবেন যে স্যাররা যখন কি কোশ্চেন করতো তখন একটা স্টিপ দিয়ে দিত, তাই না? মানে একটা এজ দিয়ে দিত, মানে একটা সেকশন দিয়ে দিত, ঠিক না? একটা পার্ট বাই পার্ট দিয়ে দিত। এরকম কোশ্চেন আছে না যে আপনার অনেক একটা স্প্যান আছে, অনেক স্প্যান, স্যাররা এক জায়গা থেকে কেটে দিয়ে শুধু একটা 1 ফিট বাই 1 ফিট এর একটা স্টিপ দিয়ে দিত না? মনে আছে কি কারণ? হ্যাঁ হ্যাঁ ওই সেই জিনিসটাই মেশ। কারণ কি ওই 1 ফিট বাই 1 ফিটের উপর কতটুকু লোড নিতে পারে, তাই সেটাই ক্যালকুলেশন করা। আর আমরা যদি একটা ইউনিটের কোনো কিছু বড় একটা জিনিসের ক্যালকুলেশন বের করতে যাই, তাদের শুধু একটা ইউনিটের মানে 1 বাই 1 এর মানে 1 ফিট বাই 1 ফিটের বা তারও কম 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, সেটা যদি আমরা জানতে পারি তার উপর কতটুকু লোড পড়তেছে, তাহলে ওই লোডটা দিয়ে আমরা সমস্ত কি এরিয়ার লোড বের করতে পারবো না? অবশ্যই পারবো। ওই সেই জিনিসটা আছে মেশ। মেশটা জেনারেশন করলে হয় কি, লোড যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে সে নিতে পারে। তো সেই নিতে পারার পর আর কি, সেটা ফ্লোর থেকে বিমে যায়, বিম থেকে কলাম যায়, কলাম থেকে ফাউন্ডেশন যায়। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন আছে এখানে, আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যদি কখনো কখনো গ্রেড বিম না দিই, কোথায় কোথায় গ্রেড বিম দেওয়া হয় না আমাকে বলেন এবার। সাধারণত ম্যাথ ফাউন্ডেশনে দেওয়া হয় না বা বেসমেন্ট পোরশন। এক্স্যাক্টলি, ম্যাট ফাউন্ডেশনে দেওয়া হয় না, তারপর হচ্ছে বেসমেন্ট যখন করি তখন দেওয়া হয় না। তো এটা দিলে হয় কি আর না দিলে হয় কি সেটা আমরা দেখবো, ঠিক আছে? অনেক ক্ষেত্রে কিন্তু আপনি গ্রেড বিম না দিলে পাস করবে না বিল্ডিং, কোনো মতেই পাস করবে না। আর অনেক ক্ষেত্রে কি গ্রেড বিম দেওয়া লাগে না, এটা কখন দেওয়া লাগে না সেটা আমরা দেখবো, আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তারপরে কি মডেল ভেরিফিকেশন। ও আরেকটা কথা বলা আছে এখানে, বাউন্ডারি কন্ডিশনটা কি বলেন তো? আমি কিন্তু একটা ডেমো নিচ্ছি আপনাদের, ঠিক আছে? বাউন্ডারি কন্ডিশনটা হচ্ছে কি, আছে কিছু কিছু, আমি একটা কথা বলে যাই, দেখুন কোনো ক্ষেত্রে আপনি চাইলেও নিতে পারতেছেন না, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে, আপনার কোথাও দাওয়াতে গেছেন খাইতে, হ্যাঁ, তো আপনি খাইতে বসছেন, এখন আপনি চাইলেও ওই জিনিসটা কি একবার আপনাকে দিছে, কিন্তু আপনি একবার চাইতে পারতেছেন না, হয় না এরকম? হয় কিন্তু। বুঝতে পারছেন আমার কথা আমি কি বোঝাতে চাইছি? হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি চাইলেও প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। ধরেন আপনি সাপোজ একটা বিল্ডিং ডিজাইন করতেছেন, ডিজাইন করার পরে আপনি দেখেন এখানে একটা স্টার, এখানে কি কোথায় স্টার দেখতেছেন আপনারা? দেখতেছেন না কিন্তু। এই স্টার যদি আপনি অ্যাকুরেট ভাবে মডেলিং করেন, তাহলে সেক্ষেত্রে কি আপনি উইন্ড স্পিড এখানে আপনি ইনভলভ করতে পারবেন না, ঠিক আছে? ওই যে ইনক্লাইন মেম্বার, ইটাপস এর একটা সমস্যা আছে, সমস্যাটা আছে কি, ইনক্লাইন মেম্বারের উপর আপনি লোড অ্যাসাইন করতে পারবেন না, মাথায় রেখেন এটা। তো শীতে তো লোড আসে না, শীতে 100 পিএসএফ লোড লেখা থাকে বিএনবিসি তে, মিনিমাম 100 পিএসএফ। 2016 সালে ছিল 80 পিএসএফ, 2020 সালে সেটা 100 পিএসএফ। তাহলে আমি লোডটা কোথায় দেবো? ইনক্লাইন মেম্বার যদি লোডই না দিতে পারি, তাহলে এই লোডটা কেন তাহলে ওইভাবে আমি রিয়েলিস্টিক মডেল করব? বলেন আমাকে। এটা আমি শিখছি বসনি স্যারের কাছ থেকে। এটা বাউন্ডারি কন্ডিশন ইটাপসে, সরি আপনার বিএনবিসি তে কিন্তু এভাবে নাই লেখা কোথাও। আপনাদেরকে এটা আর কি স্পেশাল ভাবে দেখালাম জিনিসটা। যাই হোক, তারপরে কি আসবে? সাপোর্ট। এখন সাপোর্টটা অনেক ধরনের হয়। সাপোর্ট কয় প্রকার ভাই? 3 প্রকার। সাপোর্ট 3 প্রকার। সাপোর্ট কন্ডিশনটা 3 প্রকার। হিং সাপোর্ট, রোলার সাপোর্ট, ফিক্স সাপোর্ট, নান সাপোর্টও তো আছে, তাইলে আছে না? এই যে জয়েন্টে দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু। মূলত সাপোর্ট 3 প্রকার, ঠিক আছে, কিন্তু ঠিক আছে 4 প্রকার আছে। ঠিক আছে। তো এটা আছে আমাদের মূলত কোর্সের একটা আউটলাইন জাস্ট। তারপরে আরো অনেক কিছু চেক আছে, যেগুলো স্ট্রাকচার অ্যানালাইসিস চেক করতে হবে, তারপরে রেজাল্ট চেক করতে হবে, ফোর্স চেক করতে হবে। মানে ফোর্সের মাধ্যমে তো আমাদের কি করতে হবে? ফাউন্ডেশন ডিজাইন করতে হবে, হ্যাঁ।
ইটাপসে কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করা যায়, মাইন্ড ইট। হ্যাঁ, ইটাপসে কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করা, এই যে ফাইলটা কিন্তু ফাউন্ডেশন ডিজাইন করা আছে, এই যে 40 ফিট ক্যাপাসিটি ফাইল, কয়টা ফাইল লাগবে এগুলো সব লেখা আছে। আপনাদের একটু দেখাই একটু করে, এই বেজে ঢুকে এই যে কোথায় কোন ফাইল লাগবে এগুলো সব এখানেই লেখা আছে। তো যাই হোক, এটা গেল। তারপরে আমাদের তো ডিজাইন করলেই হবে না, ডিজাইন করার পর আমাদের কিছু চেক আছে না, এই চেকটাই ইম্পর্টেন্ট। সার্ভিসিবিলিটি চেকটা অনেক ইম্পর্টেন্ট, সার্ভিসিবিলিটি চেক ছাড়া কোনো কিছুই ঠিকভাবে হবে না। তারপরে ড্রিপ চেক, পি ডেল্টা চেক। এই পি ডেল্টা চেক মানে কি, সফট হিস্ট্রি চেক মানে কি, টপশন ইরেগুলারিটি চেক মানে কি, মাস ইরেগুলারিটি চেক মানে কি, এই যে চেকগুলো, এই চেকগুলো অনেক ইম্পর্টেন্ট। এই চেকগুলো না দিলে বিল্ডিং ডিজাইন করে কোনো লাভ নাই। ক্লিয়ার? এখন দেখবেন এই যে ড্রিপ চেক, পি ডেল্টা চেক কখন হয়, কেন হয়, কিভাবে হয়, কি কারণে হয়, সলভ কি, এসবই কোর্সে আর কি ইনক্লুড করা হয়েছে। তারপরে কি মডেল অ্যানালাইসিস বা আরএসএ। এখন এই দুইটা হচ্ছে আমাদের কি বলে, ডাইনামিক অ্যানালাইসিসের কথা বলে। হ্যাঁ, এখন আমরা কখন আরএসএ করব? আমাদের দেশে কিন্তু আরএসএ করা হয়, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করা হয়, কিন্তু আপনার ডাইনামিক অ্যানালাইসিস মূলত দুই প্রকার, একটা হচ্ছে টাইমের সাপেক্ষে টাইম হিস্টোরি, একটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। এখন টাইম হিস্টোরি কেন করা হয় না? টাইম হিস্টোরির জন্য আমাদের ডাটা লাগে, অনেক বছরের ডাটা লাগে। আমি আপনাকে দেখাই একটু, এখানে দেখবেন যে পি ডেল্টা নামে একটা ফাংশন আছে, তবে এখানে যখন ফাংশন দেখবেন যে দুইটা, একটা হচ্ছে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস আর একটা হচ্ছে টাইম হিস্টোরি। এখন আমি বলেছি যে টাইম হিস্টোরির মধ্যে গেলে অনেক ধরনের ডাটা লাগে। এখন যদি ভিতরে ঢুকে দেখবেন যে এখানে মডিফাই দেখবেন তখন এই যে ডাটাগুলো, টাইম লাগবে, ভ্যালু লাগবে, এই ধরনের বছর কয় বছর পর পর চেঞ্জ হচ্ছে, এগুলো ডাটা কালেক্ট করা থাকে না। তো এই কারণে আমরা কি করি, এই যে যখন আমাদের দরকার হয়, যদি আমাদের মনে করেন যে একটা ফাইলে ডাইনামিক অ্যানালাইসিস দরকার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের করতে হয় রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু অত বেশি চেঞ্জ করা লাগে না, শুধু কিছু লোড কম্বিনেশনগুলো চেঞ্জ করা লাগে। ঠিক আছে, এই আর কি। আমি আপনাদের এটা দেখানো যাবে, সমস্যা নেই। আর কখন ডাইনামিক অ্যানালাইসিস করা হয়, একটা বিল্ডিং এ তো ডাইনামিক অ্যানালাইসিস করলেই হবে না, ডাইনামিক অ্যানালাইসিসটা কিছু কন্ডিশন থাকে যে এই কারণে ডাইনামিক অ্যানালাইসিসটা করতে হবে। কারণ সবার আগে করতে হবে আমাদের কি, নরমাল অ্যানালাইসিস। ঠিক আছে, তারপরে ডিজাইন, আচ্ছা এগুলো তো অটোক্যাডের পার্ট চলে গেল। তারপরে কিভাবে এখান থেকে ডাটা নিয়ে আমার এই যে ড্রাফটিং আসতে হয়, এখান থেকে যে ড্রাফটিং আসতে হয়, এই যে এখানে কিভাবে ডাটা নিয়ে এগুলো ড্রাফটিং করতে হবে সেটা দেখানো হবে। এইটা কিন্তু ড্রাফটিং ফাইল, এটাই মূলত ফাইনাল ফাইলে সাইডে যাবে। এই যে ধরেন মনে করেন যে সুইমিং পুলের ডিজাইনটা, এই সুইমিং পুলের লোডটা কিভাবে করতে হবে, হ্যাঁ এই যে এখানে সুইমিং পুলটা কিভাবে আসবে, তারপরে কি লোড দিব, এখানে কেন দিব এই লোডটা, এগুলো নিয়ে অনেক কিছু বিষয় আছে। তার আগে আপনাদের কাছ থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে আর্কিটেক্টের কাছ থেকে ফাইল নিতে হবে একটা, আর এই 3D নিতে হবে। এখন আপনি যদি 3D না নেন, ওরা এক একভাবে এক এক রকম ভাববে। আমি দেখাচ্ছি, আমি এখানে একটা জিনিস ভাবলাম, ঠিক আছে, এখানে একটা জিনিস ভাবলাম, দেখাচ্ছে এটা 3D তে না দিতে পারে। আবার এমন হয় ওরা 3D তে একরকম ভাবছে কিন্তু প্ল্যান এভাবে নাই। তো আমাদের দিক থেকে ক্লিয়ার থাকার জন্য, আমাদের দিক থেকে সেফ থাকার জন্য, আমাদের দিক থেকে সার্ভিসটা ঠিকভাবে দেওয়ার জন্য আমাদের তাদের কাছ থেকে কি করতে হবে, একটা পূর্ণাঙ্গ 3D নিতে হবে। 3D নিয়ে আমাদের সেই 3D দেখে কি করতে হবে, এই জিটাপসের যে মডেলটা, এই মডেলটা তুলতে হবে। আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন ওই 3D না দেখলেও হবে, কারণ অনেক টাইমে আপনি নিজেই এক্সট্রা করে বেশি লোড ইউজ করবেন। এটা হচ্ছে মূলত একটা আমাদের বেসিক ধারণা গেল। তারপরে যদি আমি বলি যে ইটাপস থেকে মডেল ডিটেলিং করা যায়, অনেকে করেন জানি, এই যে কিভাবে ডিটেলিং করতে হয়, কিভাবে বার সিলেকশন করতে হয়, সব এখানেই আছে, এখানে আমরা দেখতে পাবো। দেখো সাপোজ আমি একটা জিনিসের স্পেশাল ভাবে ডিটেলিং দেখলাম, যেমন সাপোজ আমি ধরেন স্ট্রিট 2 তে যাই, আমি এর ডিটেলিংটা দেখবো, ডিটেলিংটা বিম ডিটেলিংটা সাপোজ একটা, হ্যাঁ, তারপরে কলাম ডিটেলিং দেখবো। এই সবই আমাদের এখান থেকে দেখতে পাবেন, 3D ভিউতে দেখতে পাবেন চাইলে আপনি, যে না এটা এভাবে ডিটেলিং হচ্ছে, এ দেখা যাবে। এ দেখেন আমি কিন্তু এখানে কি ডিজাইন করিনি, একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমি ডিজাইন করিনি বিধায় আমাদের এর ভিতরে রডটা দেখাচ্ছে না বা রিভারটা দেখা যাচ্ছে না। কিন্তু আমি যখন ডিজাইন করব, ঠিক আছে, আমি যখন একটা ডিজাইন করব তখন দেখবেন যে ও সে রিভারটা দেখাচ্ছে। এই হচ্ছে মূলত স্ট্রাকচার অ্যানালাইসিসের একটা ডেমো, মানে কিভাবে কি শিখবেন সেটা। তারপরে আপনাকে কি সয়েল রিপোর্ট কন্ডিশন করতে হবে। সয়েল রিপোর্টে আমাদের এই সয়েল টেস্ট থেকে কি নিতে হবে, কে বলতে পারবেন? এই সয়েল টেস্টটা দিবে আর সাবসয়েল ইনভেস্টিগেশন একটা রিপোর্ট দিবে, এখান থেকে আমাদের কোন ডাটাগুলো নিতে হবে, কে বলেন তো আমাকে? এসপিটি ভ্যালু, তারপর আপনার বেয়ারিং ক্যাপাসিটি, তারপরে আছে আপনার সয়েল ফ্রিকশন মানে ফাই, তারপর এগুলো আর কি, আরো আছে মনে করতেছে না।
আমাদের মূল লাগবে হচ্ছে এসপিডিটা, আর কিছু লাগবে না, ঠিক আছে? আমাদের মূল লাগবে হচ্ছে এসপিডিটা। আর যখন ফাউন্ডেশন ডিজাইন করবো, আমরা যখন সুপার স্ট্রাকচার ডিজাইন করবো তখন লাগবে কি এসপিডিটা। আর যখন কি সাব স্ট্রাকচার ডিজাইন করবো তখন ব্যারিং ক্যাপাসিটি লাগবে, ঠিক আছে? রাখুন, ক্লিয়ার, বুঝতে পারছেন? তারপর আপনাদের কি, তারপর আপনাদের এই যে ডিজাইন রিপোর্ট, একটা ডিজাইন, আচ্ছা আপনারা কেউ কি ভেটিং করাইছেন কাউকে? ভেটিং বলতে যে আমি আগেরটা জিনিস বোঝাই, ভেটিং বলতে বোঝায় কি, আপনি ধরেন একটা ডিজাইন করছেন কোনো ফার্ম থেকে, এখন সেই ফার্মটা দেখা যায় জেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে হোক না কেন, রাজুকের কথা বাদ দিলাম, তো তারা বলে কি আপনার যেহেতু 10 তলা বিল্ডিং, মানে 5 তলার উপরে বা 7 তলার উপরে গেলে এরা ভেটিং করাতে হয়। তো সেক্ষেত্রে কোনো মানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটি গুলো আছে সেখান থেকে যে কোনো একজনের কাছ থেকে আপনি প্রফেসর লেভেল থেকে বা তাদের সিআরটিএস লেভেল ল্যাব থেকে আপনারা কি করবেন, যে আপনার ডিজাইন ঠিক আছে কিনা সেটা অ্যাপ্রুভ করবেন। আমি কিন্তু এই কুয়েটে এগুলো করছি, ঠিক আছে? আমাদের অনেকগুলো আমি ভেটিং করাইছি। তো সেক্ষেত্রে তার ডিজাইন রিপোর্ট চাই। তারা আপনার কাছ থেকে অ্যানালাইসিস ফাইল চাবে না, এই ফাইলটা নিবে না, চাবে না, ঠিক আছে? তারা বলবে আপনারা ডিজাইন রিপোর্টটা দেন। তো আপনাকে এই রিপোর্টটা দিতে হবে, রিপোর্টটা দিবে। আর আপনি কেন দিবে, কারণ তারা দেখবে যে আপনি কোন কোন ডাটাগুলো নিয়ে কাজ করছেন। তো তারা ঠিক সেই ডাটাগুলো নিয়ে কাজ করবে, তাদের লোড কম্বিনেশন তাদের সাথে মিলাবে, যদি অবশ্যই কারেকশন দিবে, ওনারা কারেকশন দেয়, আপনি যতই ভালো করেন কারেকশন দিবে। তো সেই ক্ষেত্রে এটাই আমাদের কি বলা লাগে, আমাদের হচ্ছে কি লাগে, আমাদের এই যে এই জিনিসটা লাগে ডিজাইন রিপোর্ট। এখন ডিজাইন রিপোর্ট কিভাবে বের করতে হয়, আপনি অ্যানালাইসিস করার পরে এইখান থেকে এক ক্লিকে ডিজাইন রিপোর্ট বের করা যায়। যেমন এখানে ঢুকে আপনি যেখানে রিপোর্ট এক্সপোর্ট রিপোর্ট অনেক ধরনের করা যায়, আর আপনি কোন রিপোর্টটা করবেন সেটার উপর ডিপেন্ড করবে, ক্লিয়ার? এখানে আমি বলছিলাম যে অ্যানালাইসিস করা হয়নি, দেখেন এখানে ফেল আছে কিছু ফাইল। তারপরে আমি আপনাদেরকে দেখাই যে ডিটেইলিং এ ঢুকে আপনি যদি কংক্রিট ডিটেইল দেখেন, রান এন্ড এটা দেখেন, আগের বার কি দেখছেন, শুধুমাত্র কংক্রিট দেখছেন, এখন দেখবেন যে রড দেখতে পারবেন কিছুক্ষণ পরে। এই 3D তে ভিউতে গেলে দেখবেন আপনি রড দেখতে পারবেন, দেখছেন তো? এই যে দেখেন ভিতরে রড আছে, এই যে রিভার গুলো দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন? এই রিভার সিলেকশন করা যায়, এই যে আপনি সেকশন গুলো দেখতে পাচ্ছেন। তারপর আপনি বিম দেখতে চান দেখতে পারবেন, কলাম ভিউ দেখতে চান দেখতে পারবেন, এই আর কি। কিন্তু এটা আসলে মানে জাস্ট দেখানোর জন্য, কিন্তু মূল যে কাজ সেটা হচ্ছে আপনার এইটা অটোক্যাডে এসে করতে হয় এগুলা। হ্যাঁ, এটা আর কি আপনাদের একটা ডেমো দিলাম। বিএনবিসি বইটাও আপনারা পাবেন। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের কিছু ক্ষেত্রে কি লাগবে, হ্যান্ড ক্যালকুলেশনের একটা জিনিস লাগবে। কারণ হ্যান্ড ক্যালকুলেশনটা আপনি বই এখান থেকে আমি প্রোভাইড করবো, সমস্যা নাই। এই বইটা আমার কোর্স স্যারের একটা স্যারের কাছ থেকে নিয়েছিলাম, চিনবেন মানে অনেকে, মাহবুব রহমান স্যার আর কি, যাই হোক। তারপরে কি এসআই কোডটা কি করতে হবে, আমাদের ডিটেইলিং এর জন্য লাগবে। কারণ ওই যে আমরা যখন ইনপুটটা পাইছি, ঠিক আছে, ইনপুটটা পাওয়ার পর আমাদের তো অনেক ক্ষেত্রে কি হবে, দেখবেন যে মিনিমাম কোড যেটা মিনিমাম রড রিভার দিছে তার থেকে কম আসতেছে, ঠিক আছে? তার থেকে অনেক ক্ষেত্রে কি হচ্ছে যে কম আসতেছে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে আমাদের কি কোড দেখতে হবে, কোড দেখে কি করতে হবে, কাজ করতে হবে, ঠিক না? দেখা যাচ্ছে একটা কলামে সর্বনিম্ন কয়টা রড থাকে, 4টা রড থাকে না? হ্যালো, জি হ্যাঁ 4টা, এখানে একটা রড তাইলে সেক্ষেত্রে কি হবে, আমাদের তো যদি 3টা রড চলে আসে তাহলে তো হবে না। এখন দেখেন এখানে একটা কলাম ফেল করছে, এই যে এখন দেখেন এখানে কয়টা রড আছে, এটা একটা বিম, এখানে একটা বিম, এখানে দেখেন কয়টা রড আছে, 0.66, উপরে 0.66, মাঝখানে 0.28, তারপরে 0.57। আমরা এখান থেকে কোন ভ্যালুটা নেব, কে বলতে পারবেন? 0.28 0.28 যদি আমরা এখান থেকে নিই তাহলে আমি কি এখানে গভর্ন করতে পারবো? তাহলে তো এখানে ফেল করবে, কারণ আমার তো এখানে একটা পাঞ্চিং শেয়ার আছে, উপর দিকে একটা ঠেলা মারতেছে আপনার কলামটা, এখানে কি 0.57, তো আমাদের এখান থেকে নিতে হবে 0.66। এই 0.66টা কি, রিভার পার্সেন্টেজ, এটা রিভার পার্সেন্টেজ না, এটা রিভার এরিয়া। রিভার পার্সেন্টেজ বের করতে গেলে আপনার এখানে যেতে হবে, ঠিক আছে? এই যে রিভার পার্সেন্টেজ বের করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, এই যে এখানে কতটুকু রিভার দিচ্ছেন, এই যে রিভার পার্সেন্টেজ দেখেন, এবার দেখেন চেঞ্জ হয়ে গেছে, হয়েছে না? পার্সেন্টেজ হচ্ছে এখন এটা হচ্ছে টোটাল রিভার আমার, হ্যাঁ আমার টোটাল রিভার এটা। তো এখানে দেখেন 0.66 মানে আমাদের দেখেন 16 মিলিওয়াট এরিয়া কত, কে বলতে পারবেন? 0.66 ভাগ 0.31, তারপরে আমাদের এখানে কয়টা রড লাগতেছে, 2.12, মানে 2টার থেকে একটু বেশি। তাহলে আমি এখানে কি মাঝে মাঝে এক্সট্রা টপ দিতে হবে,
তার মানে আমাদের দুইটা যদি উপর থেকে কন্টিনিউ করি তাহলে কি এইটা আমাদের গভর্ন করতেছে। ক্লিয়ার, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ডিটেলিং, মূলত আমরা আপনাদের শেখানো যাবে, সমস্যা নেই। এইগুলো তারপরে একটা কংক্রিট মানে একটা আছে আপনার কলামের রিভার পার্সেন্টেজ কত হয়, তারপরে কলামের পিএমএম রেশিও কত, তারপরে 6/5টা কি, 6/5টা কি, 6/5 কি জানেন কিছু? 6/5 হচ্ছে বিম কলাম রেশিও, এখানে লেখা আছে বিম কলাম ক্যাপাসিটি রেশিও। দেখেন 6 মানে এখানে বিম বোঝায়, 5 মানে কি কলাম। এখন বিম কলামের রেশিও কত হইলে এটা ফেল করবে, কত হইলে পাস করবে। তারপরে টর্শন আর রিইনফোর্সমেন্ট মানে কি, যেটা মিস্ত্রিরা কি বলে, দেখেন আমি এখানে একটা শুধু টর্শন আর রিইনফোর্সমেন্ট দিচ্ছি, তাহলে এখানে দেখবেন যে রিভারগুলো আছে সব কমে যাবে। দেখেন এখানে কোনো এখানে কোনো টর্শনই নেই। তো দেখেন কোথায় টর্শন আছে, এখানে একটু টর্শন আছে, আর কোথায় টর্শন আছে, এখানে একটু টর্শন আছে। তাহলে আপনাদেরকে সহজ করে দিলাম একটা কোশ্চেনের অ্যান্সার। বলেন তো টর্শন আর রিইনফোর্সমেন্টটা কি? সব জায়গায় কিন্তু টর্শন নেই, শুধুমাত্র এই কোন যেখানে যেখানে সেকেন্ডারি বিম আসছে সেখানে সেখানে টর্শন আসছে। দেখেন এখানে টর্শন আছে, এখানে সেকেন্ডারি একটা বিম আছে, এখানে টর্শন আছে, এখানে সেকেন্ডারি একটা বিম আছে। তাহলে টর্শন আর রিইনফোর্সমেন্টটা কি বলেন? আবার দেখেন এইখান থেকে একটা বিম গেছে মেইন বিম, আর এখান থেকে যে বিমটা আসছে সেখানে টর্শন রিইনফোর্সমেন্ট আছে। তাহলে টর্শন আর রিইনফোর্সমেন্টটা কি? ওয়ালাইকুম আসসালাম। এটা আসলে কি, এই যে টর্শনটা নিয়ে এক একজন এক এক কথা বলে, কেউ বলে 100% রিলিজ করতে, কেউ বলে কখন 100% রিলিজ করতে না। এটা আসলে কতটুকু করার নিয়ম? না, টর্শন আর রিইনফোর্সমেন্টে 100% রিলিজ করা এটা অ্যাকুরেট নিয়ম না, ঠিক আছে? নিয়মটা হচ্ছে কি, আপনি বিল্ডিং পাস করাতে গেলে আপনার একটা কোড ভায়োলেন্স করতে হয় মাঝে মাঝে, কিন্তু সেক্ষেত্রে ভাই কি, সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের লাভ হয় না। আপনি টর্শন 0.5 পর্যন্ত রিলিজ করেন, 50% রিলিজ করেন, সমস্যা নেই, কিন্তু কলাম কি কখনো টর্শন নেয়? কলাম কি মোটর দেয়? হ্যাঁ, জি, এটা আচ্ছা, দেন। সুবিধা হবে আর কি। এবং তাহলে আমাদের টর্শন রিলিজ করবো কার উপর? আর কি সেটাই স্ল্যাব। ঠিক আছে। স্ল্যাব তো কর্নার রিইনফোর্সমেন্ট দেয়, টর্শনটা রিলিজ করবোই হচ্ছে বিমের থেকে বিমের উপর। হ্যালো, দেখেন একটা জিনিস খেয়াল করি, আমি যদি কলামের রড দেখতে চাই, হ্যাঁ কলামের রড দেখতে গেলে দেখেন কিছু কিছু কলাম টর্শন নেয়, এটা সত্যি কথা। এখন দেখেন আমি কলামের রিভার দেখছি, রিভার কত 1% আছে। এখন কলামের আমি টর্শন রিইনফোর্সমেন্ট দেখবো, দেখবেন যে ম্যাক্সিমাম টর্শনই নেই, দেখেন কোনো রডই নিচ্ছে না। কিন্তু দেখবেন কিছু কিছু কলাম টর্শন নেয়, সেটা হচ্ছে ভূমিকম্পের কারণে নেয়, আতঙ্কের কারণে নেয়, ঠিক আছে? কিন্তু এটা আসলেই নেই না, অরিজিনালি নেই না, কিন্তু আবার নেয়। দুই রকম হয়ে গেল না কথা, কিন্তু আমাদের থিওরিটিক্যালে টর্শন নেয় না, এটা হচ্ছে মূল কথা। তো আপনার অ্যান্সারটা হচ্ছে কি, আপনি চাইলে 100% রিলিজ করতে পারবেন, কিন্তু না করাটাই ভালো। ক্লিয়ার? ওইটা কার পর যাবে? অন্য একটা বিমের উপরে যাবে। এখন টর্শন রিলিজ করতে গেলে কি করতে হবে? এই যে আপনাদের অ্যানসারটা এখানে আছে। টর্শন রিলিজ করতে গেলে কি করতে হবে বলেন? সেকশন প্রপার্টি, সরি কোথায় যাবেন? ফ্রেমে যে এই যে রিলিজ এন্ড পার্শিয়াল এক্সিট, হ্যাঁ এখানে আপনি তারপরে আছে, আমি একটু দেখাই আপনাদের, আউট করে দিই একটু। এখন ধর আপনি এটা টর্শন রিলিজ করবেন, সাপোজ এই যে রিলিজ এন্ড পার্শন, এখন আপনি কোনটা রিলিজ করবেন? টর্শন। টর্শন কোথায় রিলিজ করবেন? স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট, কত পার্সেন্ট রিলিজ করবেন? 50-50 করে দিলাম, তাহলে তো 100% হয়ে গেল। আবার কোথাও 100% করে দিলাম, তাহলে সেই ক্ষেত্রে কি দেখবেন যে অন্য একটা কলামের উপর ইফেক্ট পড়তেছে, এটা 100% হবে। আপনি যখন শুধুমাত্র 100% একটা টর্শন রিলিজ করে দিবেন, তাহলে সেটা 100% কোন একটা জায়গায় ইফেক্ট করবে, আলটিমেটলি লাভ হয় না, ওই রডই লাগবে। ক্লিয়ার? আপনার ওই বিমে রড লাগতেছে না, কিন্তু অন্য একটা কলামে যে আর বিমে যে ওটা রড লাগতেছে। আমি কিন্তু বাংলায় বলতেছি রড, আসলে রড বলা উচিত না ইঞ্জিনিয়ারদের। তারপরে কি হবে আর কি আছে, এই আর কি মোটামুটি আপনাদের স্ট্রাকচারের আর কি কথাবার্তা। এখন আমি আপনাদেরকে সফটওয়্যার কিন্তু মূলত কিছুই দেখাইনি, সফটওয়্যার কিন্তু আসলে মূলত কিছুই দেখাইনি আপনাদের। হ্যাঁ, এক্সেল ফাইল আছে কিছু, এক্সেল ফাইলটা আপনাদের যারা আর কি কাজ করবেন তাদেরকে অবশ্যই দেওয়া হবে। এক্সেল ফাইল আছে অনেকগুলা, যে উইন্ড স্পিড কিভাবে ক্যালকুলেশন করা হয়, পার্টিশন লট, এগুলো এক্সেল ফাইল আছে, সমস্যা নাই, এগুলো ইউজ করতে পারবেন। তারপরে আমরা জানি যে কি
ইটাপস নিজে একটা এক্সেল, ইটাপস যদি এক্সেল ফাইল না হয় তাহলে ক্যালকুলেশন করতেছে কিভাবে, ঠিক না? ইটাপস নিজে তো একটা ক্যালকুলেটর, জি তাহলে হচ্ছে ক্যালকুলেট করতেছে কি করে, বুঝতে পারছেন? জি এইটা হচ্ছে মূল কাহিনী, আর এইটা হচ্ছে মূল হ্যাঁ, ফাইল হবে। উনি কি লাস্টে যে কাজগুলো করবে হচ্ছে লাউড দিয়ে রাখছেন, একটু কষ্ট করে লাউডটা অফ করে রাখবেন, না হলে হচ্ছে যে ওনার কথাটা হচ্ছে আর কি ডবল হচ্ছে, একটু কষ্ট করে লাউডগুলো অফ রাখবেন, ঠিক আছে? তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আর আমি ইটাপস এর হিউজ পরিমাণে আপনাদের একটা মানে খুব খুঁটিনাটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে কোর্সের মধ্যে, যেগুলো আর কি সবাই দেখায় না, কারণ অনেক প্রফেশনাল কাজ করতে গেলে এত কিছু লাগে না, কিন্তু কিন্তু শিখতে গেলে অনেক কিছু লাগে, এটা মাথায় রাখেন। আর একটু মিউট করেন ভাই। হ্যালো, কার মাইক অফ অন আছে মিউট করেন কষ্ট করে। এখন আপনি যখন যাবেন একটা ফাইল ওপেন করার পর আপনি এখানে অপশন ঢুকতে অনেক কিছু দেখা যায়। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি অবশ্যই, অবভিয়াসলি শেয়ার করেন প্লিজ। আমার কোশ্চেনটা হচ্ছে মানে আপনার তো মানে এখানে উনি যেটা প্রেজেন্ট করলেন, তো উনি তো মানে স্ট্রাকচারাল ডিজাইন করছেন, তো মানে ড্রয়িং যেটা মানে আর্কিটেকচার, এটা কি মানে আর্কিটেকচার করে দিবে নাকি নিজেও করতে পারবে অটোক্যাডে? স্যার কি আছেন, মুস্তাফিজুর স্যার? মুস্তাফিজুর স্যার আছেন? আপনার সাউন্ডটা আসতেছে না স্যার। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি অ্যানসারটা দিচ্ছি। আপনি যে কথাটা বললেন যে আর্কিটেক্ট এর কাজটা আমরা করব কিনা, আসলে এটা তো আমাদের করা উচিত না, প্রথম কথা, ঠিক আছে? কিন্তু আপনারা যখন ছোট ছোট কাজ করবেন বা যখন দেখা যাচ্ছে একটা ক্লায়েন্টের কাজ আপনারা করে দিচ্ছেন, আপনাদের পরিচিত, ঠিক আছে, কোনো পেমেন্ট করতেছে না, তাহলে সেই ক্ষেত্রে তো আপনাদেরই করতে হবে। কিন্তু এটা তো অনেক বড় প্রজেক্ট, আর স্ট্রাকচারে কাজ করতে গেলে বড় প্রজেক্টেরই কাজ করতে হয়। হ্যাঁ, তো এই আপনারা যখন শিখবেন তখন আমি ফাইলটা দিয়ে দিব, এই ফাইলটা আমি আপলোড করে দেবো, এই ফাইল আপলোড করে দেবো, ফাইল ডিস্ট্রিবিউটর আপলোড করে দেবো, তারপর হচ্ছে বইগুলো আপলোড করে দিব, এক্সেল ফাইলগুলো আপলোড করে দিব। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার এক্সেসে পাবেন। তো এই সব ফাইল আপনারা পাবেন, কিন্তু যখন পার্সোনালি কাজ করবেন তখন তো আপনার ইচ্ছা, আপনি চাইলেও করতে পারেন, না পারেন, কিন্তু কাজ করা উচিত না, ইথিক্সের বাইরে এগুলা। কারণ আপনি আর্কিটেক্ট যেভাবে ভাববে আপনি কিন্তু ঠিক সেভাবে ভাবতে পারবেন না, তাহলে আপনাকে অনেক দিন ধরে কাজ করতে হবে। ক্লিয়ার? অ্যানসার বুঝতে পারছেন? আচ্ছা, আর আপনার হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন কি দেখাইতে হয়, মানে প্রজেক্টে যে কোনো কাজ করার ক্ষেত্রে কি স্ট্রাকচারাল ডিজাইন থাকে কি মানে বাধ্যতামূলক? স্ট্রাকচার ডিজাইন ছাড়া তো আপনি কাজ করতে পারবেন না। এই যে এটাই তো স্ট্রাকচারাল ডিজাইন, এইগুলো নিয়ে তো স্ট্রাকচারাল ডিজাইন। জি জি, এইটা নিয়ে আর কি, এটা থাকা বাধ্যতামূলক। জি, হ্যাঁ, এটা থাকতে হবে, আপনি এছাড়া কোনো কাজই করতে পারবেন না। আপনি একটা স্ট্রাকচার দান করবেন কার উপর ভিত্তি করে, কিসের ভিত্তি করে? না আপনার আমি ওই শুনছি যে আপনার ওই যে রাজুকে যখন প্ল্যান পাস করতে যায় তখন আপনার মনে করেন স্ট্রাকচারাল ডিজাইন তারা মনে করেন চায় না, তো সেই হিসাবে মানে মানে কোশ্চেনটা সেটা ছিল আর কি। তাহলে কি স্ট্রাকচার ডিজাইন চায় না, সেক্ষেত্রে আর্কিটেকচার ডিজাইন চাই, এটাই বলতে চাচ্ছেন না? হ্যাঁ, জি জি, ঠিক আছে আপনার কথা। রাজুকে যখন পাস করতে চান অনেক ক্ষেত্রে অনেক জায়গায় স্ট্রাকচার ডিজাইন চায় না, তারা ফারটা দেখে শুধুমাত্র, সে সেটব্যাক ছাড়ছে কি ছাড়েনি এটা দেখে। আর অনেক জায়গায় সবই লাগে। আবার এখন রাজুকে
না, রাজুকে স্ট্রাকচার ড্রয়িং লাগে তো। রাজুকে তো আমরা স্ট্রাকচার ডিজাইন অনেক করছি। রাজুকে স্ট্রাকচার ড্রয়িং অনেক ক্ষেত্রে লাগে, যদি 3-4 তলা হয় তাহলে লাগে না, বুঝতে পারছেন? আচ্ছা, না আমি একটা ভিডিওতে দেখছিলাম তো সেই জন্য আর কি কোশ্চেনটা মনে পড়লো আর কি, যে আপনি ভালো বলতে পারবেন। না না, ঠিক আছে, আপনি 4-5 তলার নিচে গেলে লাগে না, কিন্তু 4-5 তলার উপরে গেলে তখন লাগবে। এটা 100% লাগবে। আর কোনো কোশ্চেন আছে কারোর? আর জি, আমার একটা আর কোশ্চেন, জি বলেন। মানে কোশ্চেনটা হচ্ছে মানে আপনার সম্পর্কে যদি একটু বলতেন, মানে আপনি কিসে আছেন বর্তমানে সেটা। ও আচ্ছা আচ্ছা, আমি বর্তমানে এখন ঢাকাতে স্টুডিও ঢাকা লিমিটেডে পার্ট টাইম আছি। ফুল টাইম ছিলাম আগে, এখন হচ্ছে আপনার জেসে আছি, জেস আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং পার্ট টাইমে। তারপরে হচ্ছে আপনার একে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন পার্ট টাইম রাজবাড়িতে। খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে মাস্টার্স করতেছি। তারপর এখানে আর কি স্যারদের সাথে কাজ করি। আর এলজিডিতে আমি আর কি ডিজাইন করি কিছু, মানে আমি আউটসোর্সিং এর চুয়েট একটা থেকে কাজ কাজ আছে না। করছি সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তো আপনার কাজ ভালো লাগছে, তো আপনার সাথে মোটামুটি আমি করতে চাই আর কি, তো সেই জন্য কোথায় আর কাজ কি। করছেন আমার সাথে? কোথায়? আমি চুয়েট থেকে পাস করছি সিভিল ও ইঞ্জিনিয়ারিং। আচ্ছা আচ্ছা। সুয়েটের পল্লব ভাই কে চেনেন? কত অনেক সিনিয়র উনি আমাদের, উনি আমার সাথে কাজ করে আর কি, পল্লব কুমার। না ওরকম জানা নেই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, উনি আমাদের অনেক আমার ভালো। একটা কোশ্চেন ছিল জি বলেন। ভাই, আপনি যে প্রজেক্টটা দেখাইতেছেন এখন, এটা তো একটা বিশাল প্রজেক্ট। হ্যাঁ, জি এখন আমার ক্ষেত্রে বলি, আমি তো মানে আমরা হয়তো এখানে অনেকেই নাও থাকতে পারে বা থাকতেও পারে। বিশেষ করে আমি তো মানে বেসিক অনেক কিছুই আমি উইক পার্সোনালি যদি বলি। তো এখন এত বড় প্রজেক্ট আপনি যে শো করবেন, এটা কি আমরা মানে কেস করতে পারবো কি? মানে এরকম একটা ফিল হচ্ছে আর কি, যে ছোট প্রজেক্ট হলে মনে হয় দ্রুত কেস করতে পারবো, বা এরকম বড় প্রজেক্ট কি আসলে আমরা সহজে মানে শুরুতে এরকম কেস করতে পারবো কিনা? অবশ্যই আপনারা পারবেন। একটু আমি একটা কথা বলি, আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন কেন আপনারা বড় প্রজেক্ট কাজ করবেন বা ছোট প্রজেক্ট কাজ করবেন। আপনারা সবসময় চিন্তা করবেন, এই বিল্ডিংটা ধরেন উপরের তলা নাই, এই উপরেগুলো নাই, ঠিক আছে? এই উপরেগুলো ধরেন নাই, সাপোজ এখন কাজ করতে পারবেন না। মানে ছোট প্রজেক্ট, ছোট প্রজেক্ট বলতে আপনি কি এরিয়া ছোট বলছেন নাকি হাইটের দিক থেকে বা হাই রাইজের বিল্ডিং এর কথা বলছেন? স্ট্রাকচারে, যেমন এখানে তো অনেক কিছু মানে একটা স্ট্রাকচারের সবকিছু এখানে ইনক্লুড আছে। হ্যাঁ, জি তো এখানে অনেকগুলো পার্ট, হিউজ। তো এখন মানে আমরা যদি শুরু থেকে এই এত বড় প্রজেক্ট কি আসলে কেস করতে পারবো না, এরকম আমার প্রশ্ন হচ্ছে আর কি। না না না, অবশ্যই কেস করতে পারবেন আপনি। ছোট প্রজেক্টও যে কাজগুলো করতে হবে, আপনার বড় প্রজেক্টও সেই কাজগুলোই করতে হবে। আপনার স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি সর্বক্ষণিক আপনাদের ইনশাআল্লাহ ট্রাই করবো যে ঠিকঠাক ভাবে করার। আমি আর একটু দেন adjust আমাদের করে কোর্স দিচ্ছি শেষ হয়ে গেলেও আপনারা আমি এক্সেস একটু পাবেন, ওনাকে আমার adjust সাথে করে কথা বলতে দিচ্ছি। পারবেন। সেটা হচ্ছে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা যে প্রজেক্টই করি না কেন, আপনার যে টপিকগুলো আছে এই সবগুলো টপিকই হচ্ছে আমাদের কভার করতে হবে, ছোট হোক বড় হোক, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? মানে হচ্ছে যে ওই যে আপনার এটাতে কী দিয়ে এক্সাম্পল দেওয়া যায়, যখন আপনি একটা পুতুল বানিয়ে ফেলছেন তখন কিন্তু আপনি হচ্ছে যে 100টা পুতুল বানালেও সমস্যা নাই। ওই সেম পুতুলই যদি হচ্ছে আপনি একটু জুম করে আর একটু বড় করে বানান, সমস্যা নাই। কিন্তু মানে পুতুল বানানোর যে হচ্ছে কনসিডারেশন, ওটা তো সেমই থাকবে, আপনার ছোট হোক বড় হোক যেটাই হোক না কেন। তো আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমরা অনেক বড় প্রজেক্ট দেখতেছি, দেখে আসলে হ্যাঁ এই প্রশ্ন আসতেই পারে, এটা স্বাভাবিক। তো আমরা আসলে যেটা ভাবতেছি যে না আমরা মনে হয় আসলে মাথায় আমাদের কভার করতে পারবে কি না, কারণ ফার্স্টেই তো প্রশ্নটা আসতেই পারে, কিন্তু এটা আমরা কভার আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর যখন হচ্ছে আমরা বড় প্রজেক্ট নিয়ে কাজ করব তখন কিন্তু ছোট প্রজেক্ট আমাদের কাছে ইজি মনে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আর কি। জি, থ্যাংক ইউ। একটা কোশ্চেন আপনাকে ধরি, যে আপনারা কি অ্যানসারটা দেন। আমি মনে ছিল না, এই বড় ছোটের মধ্যেই আর কি মনে আসছে। ভূমিকম্প আসলে প্রতিরোধী কোনো বিল্ডিং হয় না। হ্যাঁ, ভূমিকম্প সহনীয় বিল্ডিং গুলো
ছোট বিল্ডিং এর ক্ষেত্রে ভূমিকম্প বেশি হয় না বড় বিল্ডিং এর ক্ষেত্রে, মানে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে ভূমিকম্পের ইফেক্ট বেশি আসে? কে বলতে পারবেন? হাই রাইজের ক্ষেত্রে প্রশ্নটা করতে চাইতেছি মনে মনে, ব্যাখ্যা আমি দেন এর আগে আমাকে। একদিন বলছি, ব্যাখ্যাটা আপনি দিবেন। ও আছেন নাকি? হ্যাঁ, তো এখনো তো সেই আনসারটা আপনারা ব্যাখ্যা পাননি। মানে ওইভাবে মানে একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি বলছে হাই রাইজ বিল্ডিং যেটা প্রপার ডিজাইন করে করা হয় তাহলে ওইটাই আর কি ভূমিকম্প সহনীয় বেশি হবে, এই দুই কালারটা। এক্স্যাক্টলি, মানে হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে যদি আপনি আচ্ছা আমার কথাটা রিকোয়েস্ট আছে কেন? আচ্ছা কাইন্ডলি আপনারা একটু লাউডটা অফ করে রাখুন। আচ্ছা একটু ইন্টারাপ্ট করি প্লিজ, যদি কিছু মনে না করেন স্যার। ওই যে আমরা হচ্ছে যে অফারটা বলবো, আপনি সবাই হচ্ছে যে শুনতেছেন কিন্তু কেউ তো অফারের কথা বলতেছেন না। যাই হোক, এখানে কিন্তু অনেকেই হচ্ছে যে অলরেডি এনরোল করেছেন। আমি হচ্ছে ইয়েটা দেখাই, আপনাদের অফারটা দেখাই, তারপরে হচ্ছে আরও বাকি আলোচনা করবেন ইনশাল্লাহ, অল্প সময় 1-2 মিনিটের ব্যাপার। তো প্রথম কথা হচ্ছে যে আপনারা হচ্ছে এই যে স্কিলটা আপনাদের অনেকের হচ্ছে ভিতরে থাকতে পারে, একটা কি বলা হচ্ছে যে কনফিউশন যেটাকে বলা হয়, একটা মেঘাচ্ছন্ন ধারণা থাকতে পারে। সো দ্যাট ওই ক্লাউডটা দূর করার জন্য আমি আপনাদের একদম স্পষ্ট করে দিই। সেটা হলো আপনাদের 4টা প্ল্যাটফর্ম আছে কাজ করার। একটা হলো জব প্লেস, যেখানে আপনারা হচ্ছে মানে এইটাই তো বেশি করে মানুষ, তাই না, জব করে থাকে। তো জবের পাশাপাশি আর একটা কী করতে পারি আমরা, কনসাল্টিংয়ের কাজ করতে পারি, ঠিক আছে। এবং একটা কনসাল্টিংয়ের কাজ করতে যেয়ে হয়তো ফার্স্টের দিকে আপনার একটু হয়তো প্রাইস কম আসে বা প্রাইস কম নিতে হয়, কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে আপনার কাজের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আপনি আর কম প্রাইস দিয়ে কাজ করেন না। একটা প্রজেক্টে আপনি মিনিমাম শুধু স্ট্রাকচারাল পারপাসেই, এটা তো অ্যাভারেজ আমি বলতেছি আর কি, আমি অ্যাভারেজ বলতেছি, এটা একদম হচ্ছে যে একদম ফিক্সড আমি এটা বলা সম্ভব না। অনেকে দেখা যায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের যে কাজটা এইটা উনি কভার করে একটা প্রজেক্টে আপনার 3 লাখ 4 লাখ টাকাও হচ্ছে যে আর্নিং করে, আবার অনেকে 50,000 টাকা আর্নিং করে, আবার পাসের বেশিও আছে, সেটাও আছে, ঠিক আছে। প্রজেক্টের উপর নির্ভর করে, এটা প্রজেক্টের ভ্যালুর উপর নির্ভর করে অনেক কিছু আছে। জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি আর কি। সে ধরেন যে এভারেজ আমি ধরলাম আপনার মিনিমাম হলেও যদি ধরি আর কি 50,000 টাকা যদি আপনার হচ্ছে স্ট্রাকচারাল পারপাসে আপনি চার্জ করেন, তো এটা কিন্তু আপনার পার্মানেন্ট জবের বাইরে করতেছেন। আবার হচ্ছে আরেকটা, এই 2টা প্লেস আছে। তো যদি আপনার 50,000 টাকা চার্জ করেন, এখন আপনি যেই স্কিলটা শিখবেন, এই স্কিল শেখার পরে আপনি তো ওই কাজের উপযুক্ত হয়ে যাবেন এবং লাইফ টাইম আর্নিং করার আপনার একটা ওয়ে তৈরি হয়ে যাবে। সো দ্যাট এই স্কিলের পিছনে আপনার কতটুকু আপনার ধরেন যে আপনার দেখা গেল আপনি প্রতি মাসে 2-3টা করে প্রজেক্ট শেষ করতেছেন, সে আর কি কথার কথা বলতেছি, তাহলে আপনি যে এত টাকা আর্নিং করবেন, এখন সেই হিসেবে আপনারা যদি হচ্ছে বলেন, এখন সেই হিসেবে চিন্তা করেন যে আমি এখানে স্কিলের পিছনে কতটুকু টাকা ইনভেস্ট করা যাইতে পারে, সেই হিসাবে রেশিও অনুযায়ী। তো আসলে এইভাবে আসলে কেউ হিসাব করে না, ঠিক আছে। তো আমাদের এই একটা বিষয়ে কৃতজ্ঞ থাকা উচিত, কারণ স্কিল শেখার ক্ষেত্রে কিন্তু আমরা খুবই অল্প কিছু টাকা দিয়ে আমরা স্কিল শিখি, বাট এই স্কিলটাই কিন্তু আপনাকে নিয়ে যায় অনেক উপরে, হাই ক্লাসে নিয়ে চলে যায়, ঠিক আছে। এবং এইখানে যদি আমরা এই সামান্য কিছু ইনভেস্টেও যদি আমরা কার্পণ্য করি, তাহলে এটা কি বলবো, এটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, নিজেরাই জাজ করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে আরও কি অপশন আছে, আপনার ফ্রিল্যান্সিং অপশন আছে। কিন্তু ফ্রিল্যান্সিং মানে শুধু ওই যে গ্রাফিক্স ডিজাইন আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং না, ফ্রিল্যান্সিংয়ে কিন্তু হাই প্রোফাইলের কাজ হয়, আপনারা হয়তো এখনও জানেন না, হয়তো বা অনেকে জেনেও থাকতে পারেন। ফাইবার, আপওয়ার্ক প্লাস হচ্ছে বিহ্যান্স এবং আরও বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে। এগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সাজেস্ট করার চেষ্টা করব যে কোন প্ল্যাটফর্মে আপনার কাজ পাবেন। আর একটা প্ল্যাটফর্ম আছে লিঙ্কডইনে,
তাহলে কয়টা হলো? 4টা প্ল্যাটফর্মে আপনারা কাজ করার উপযুক্ত হয়ে যাবেন এই একটা স্কিলের মাধ্যমে। ঠিক আছে? আপনার জব, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং, তারপরে কনসাল্টিং। ঠিক আছে? এইগুলোর জন্য হচ্ছে আপনার যে এই স্কিলের পরে আলাদা কোনো ইনভেস্টমেন্ট আছে তা কিন্তু নেই। আপনি চাইলেই যে কোনো একটা কনসাল্টিং ফার্মের সাথে যুক্ত হতে পারবেন, কিন্তু তখনই আপনাকে বলবে আপনার কী কী জানা আছে, কী কী স্কিল আছে, আপনার সার্টিফিকেট দেন, আমরা সার্টিফিকেট দিব কিন্তু। ঠিক আছে? তখন আপনি বলবে যে আপনার এই স্ট্রাকচারাল ডিজাইন করতে পারেন কিনা, অটোকাড পারেন কিনা, আপনার হচ্ছে এই যে এই বিষয়গুলো হচ্ছে তখন আপনার জিজ্ঞেস করবে। সো দ্যাট আপনি কিন্তু মিনিমাম যে মানে কনসাল্টিং ফার্ম কিন্তু অনেক আছে, সো দ্যাট যে কোনো একটা কনসাল্টিং ফার্মের সাথে আপনি যুক্ত হয়ে কাজ করতে পারতেছেন, এটা একদম কনফার্ম। এরপরে হচ্ছে আপনার জব আছে, জবে আপনি পারফর্ম করতে পারতেছেন। দেন হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আপনি অ্যাকাউন্ট করে আপনি রেখে দিলেন, দিতে তো হচ্ছে টাকা লাগতেছে না, আপনি ফ্রিল্যান্সিংয়ে অ্যাকাউন্ট করে ওখানে আপনার প্রোফাইল করে রেখে দিলেন। ঠিক আছে? একটু 2-4 ঘন্টা সময় দিয়ে আপনি করে ফেললেন। ওখান থেকে আপনার হচ্ছে যে কল আসলে আপনি রিসিভ করলেন, সমস্যা কি? এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম আর একটা সুযোগ তৈরি হয়ে যাবে। আর একটা হচ্ছে লিঙ্কডইনে প্রোফাইল করে ফেলবেন। এই 4টা প্ল্যাটফর্মে আপনারা কাজ করার উপযুক্ত হয়ে যাবেন। এখন এটা আপনাদের কাছে মন্দ লাগতে পারে, হ্যাঁ, কিন্তু আমি মনে করলাম যে আপনাদের এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার, এই জন্য করে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হয়, বলেন। বলবেন কিছু? হাত উঠাইছেন, বলবেন কিনা কিছু? আচ্ছা, আমি আপনাদের হচ্ছে এটা শেয়ার করে দিই। শেয়ার করে দিই। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে ইনবক্সে আলাপ করতে চান। জি ভাইয়া, আমাদের যে কোর্সের ইনস্ট্রাক্টর সে কি আছে এখন অনলাইনে? মুস্তাফিজুর আছেন? স্যার কি আছেন? আপনাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 30609। ওয়েট 1 মিনিট একটু হলেই আমার শেষ হয়ে যাবে। তারপর উনি 09200034306 নাম্বারটা আপনাদের ইয়েতে দিয়ে দিলাম। আর এমনিতে তো হোয়াটসঅ্যাপের সাথে আপনারা কানেক্টেড আছেন, যে নাম্বার থেকে মেসেজ গেছে ওই নাম্বারই হচ্ছে যে আপনার নক দিলেই হবে। আপনার 3 দিন পর্যন্ত ভর্তি হওয়ার সময় আছে, এর মধ্যে হচ্ছে আমরা ভর্তি নেওয়া শেষ করে দিব ইনশাআল্লাহ, দিয়ে আমরা ক্লাস শুরু করে দিব। 10 তারিখে ক্লাসের ডেট আছে। কোর্স ফিটা যদি একটু বলতেন। হ্যাঁ, কোর্স ফিটা আমি বলতেছি এখনই। আপনার কোর্স ফি হচ্ছে রেগুলার একটা ফি নির্ধারণ করা আছে, যেটা হলো 9500। এখান থেকে 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ওভারঅল এই অফারটা চলতেছিল রানিং 5700 টাকা 40% ডিসকাউন্ট দিয়ে। বাট আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে স্পেশালি আরেকটা ডিসকাউন্ট আমি রেখেছি, যেটা আগের ব্যাচেও ছিল, ওইটাই আমি হচ্ছে যে ওপেন করলাম। আপনার আরও 30%, ওই যে 5700 থেকে আরও 30% ডিসকাউন্ট। ঠিক আছে? প্রথমে 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তারপরে আরও 30% ডিসকাউন্ট দিচ্ছি আমরা, দিলে এখানে 3990 টাকা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা হিডেন একটা অফার আছে, যেটা আমি মানে বলতে চাচ্ছিলাম না, তারপরে হয়তো অনেকে দেখে ফেলছেন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা ইনবক্সে আসলে আপনাদের সাথে একদম হচ্ছে যে বাই কলে কথা হবে, এবং তারপরে হচ্ছে আপনারা এনরোল করবেন। ঠিক আছে? অ্যাডমিশন ফর্ম আছে, ওইখানে আপনার এনরোল করতে হবে। ঠিক আছে? আর হচ্ছে যে পেমেন্টটা আমরা আসলে মূলত ফুল পেমেন্টই নেওয়ার চেষ্টা করি। যদি কোনো প্রবলেম না থাকে, যদি প্রবলেম ফিল করে তাহলে 50% দিয়ে অ্যাডমিশন নিয়ে বাকি 50% 15 থেকে 20 দিন বা হচ্ছে ম্যাক্সিমাম 25 দিনের মধ্যে বাকিটা ক্লিয়ার করতে হবে। এই হচ্ছে সিস্টেম। আচ্ছা, লাস্ট অফারটা পাওয়ার জন্য কি মানে আপনি হোয়াটসঅ্যাপে টেক্সট দিলে হচ্ছে? জি, হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন, একটু দিলে আমি ওটা হচ্ছে আপনাকে টেক্সট করে দিয়ে দিব। আমি নাম্বার অলরেডি দিছি, লাস্টে 306 যে নাম্বারটা দিছি না, এইটাই হচ্ছে যে হ্যাঁ, আর এইটা হচ্ছে আপনার। আর যদি কোনো কোয়েরি থাকে, আপনাদের কোনো কিছু কিউরিসিটি থাকে, অবশ্যই সেটা শেয়ার করবেন। আশা করি সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব আর কি। আচ্ছা, কি যেন বলতে চাচ্ছিলেন ব্রাদার, আপনি বলেন, আপনি কি বিষয়টা শেয়ার করতে চাচ্ছিলেন? স্যার কি আছেন? হ্যাঁ ভাই বলেন। ওই যে আপনারা যে বলছিলেন বড় বিল্ডিং বা ছোট ডুপ্লেক্স যে বিল্ডিং গুলি কাজ করার ক্ষেত্রে দেখা যায় যে ডুপ্লেক্স বিল্ডিং গুলিতে আসলে কাজ করতে বেশি সমস্যা, যদি মাটির সয়েল কন্ডিশন খুব খারাপ থাকে
এটা আসলে কি দিয়ে যে কভার করতে হবে, মানে দেখা যায় যে ফুটিং এ কভার করে না, হয় স্যান্ড পাইল নাহলে যে শাল বললাম না, এই শাল বললাটা কি আসলে বিএনবিসি মানে অ্যালাউ করে? বললি পাইল যেটা বলেন, হ্যাঁ এলা বলতে কি, আমাদের তো স্যান্ড পাইল বলে কোনো পাইল নাই, যেটা আর কি সয়েলের ইমপ্রুভমেন্ট বলে, হ্যাঁ সয়েল ইমপ্রুভমেন্ট। সয়েল ইমপ্রুভমেন্ট। হ্যাঁ, এখন সয়েল ইমপ্রুভমেন্ট যদি প্রপারলি ভাবে করতে পারেন সেটা অ্যালাউ কেন করবে না? সয়েল ইমপ্রুভমেন্ট হচ্ছে আপনার ধরেন একটা এরিয়ার মধ্যে আপনি কিছু স্যান্ড পুশ করলেন। এখন স্যান্ড পুশ করার তো দুই রকম, দুইভাবে পুশ করতে পারবেন, যার ইচ্ছা সেভাবে করলেন। করার পরে ওই স্যান্ডটা আপনার স্টেবল করে রাখতে হবে অনেক দিন ধরে, ধরেন অ্যাটলিস্ট 6 মাস